নিউ ইয়র্কে ডক্টর ইউনুস জো বাইডেন বৈঠক, বিভিন্ন বিষয়ে আলোচনা, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। ১.৫ বছরের মধ্যে নির্বাচন, আশা সেনা প্রধানের। সংস্কার কাজে দরকার আরও সময়, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই রোডম্যাপ বললেন ডক্টর বদিউল আলম। পোশাক শ্রমিকদের 18 দফা মেনে সমঝোতার স্মারক সই, হাজিরা বোনাস ও টিফিনের টাকা বাড়ছে, ন্যূনতম মজুরি নিয়ে কাজ শুরু অক্টোবরেই। ঋণ সহায়তা পেতে সঠিক পথে বাংলাদেশ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় IMF। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আর্থিক খাত সংস্কারের সহযোগিতায় জোর। দূতাবাসে প্রবাসীদের সেবায় গাফিলতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি আসিফ নজরুলের। মালয়েশিয়ায় যেতে না পারাদের টাকা না দেওয়ার বিষয়ে তদন্তের আশ্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বৈঠকে ডক্টর ইউনূস গত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান জো বাইডেনকে। দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে বলে জোর দিয়ে বলেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন। প্রায় 15 মিনিটের মতো দুই নেতার বৈঠক চলে। এর আগে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় বিভিন্ন আলোচনা হয় তাদের মধ্যে। প্রেসিডেন্ট ট্রুডোকেও দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুকটি উপহার দেন ডক্টর ইউনূস। এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 8টায় জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘ সদর দপ্তরে উত্তর প্রতিনিধি লাউঞ্জের এই সংবর্ধনায় যেখানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গার সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় নয়, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের জনগণ যে সংকটের সম্মুখীন হয়েছে তা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ইস্যুতে কাজ করা। সবার ভবিষ্যৎ সুরক্ষার জন্য সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা। শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি বিনিময়কে সহজ করা, জলবায়ু ইস্যুতে ধনী দেশগুলোর প্রতিশ্রুতি পূরণের কথা উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে। এর আগে নিউ ইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জয়শঙ্কর টুইটারে এক পোস্টে জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা। As we speak of securing our common future, we have to be ready to make inconvenient choices, difficult trade-offs, and critically question the decisions we take. While wealth abounds to finance almost all the global needs, even though developing countries are ready to pay for the solutions, we see very little money moves to critical developmental issues such as climate adaptation, securing future of water for farmers, etc. Madam President, what is key to me is to rediscover learning beyond skewed remit of education only. We need to blend content with values that spark creativity. We also need to democratize digital technology tools, applications, and innovations beyond profit. শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশন।
উদ্বোধনী ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিকে উদ্বোধনী দিনের ভাষণে গাজায় হামলা কমানোর আহ্বান জানালেও যথারীতি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর গাজায় ইসরায়েলের বর্বরতা ও নিষ্ঠুরতা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদে উদ্বোধনী ভাষণে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। একই সাথে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ওপরও জোর দেন তিনি। এছাড়া লেবাননে হামলা চালিয়ে 5 শতাধিক নাগরিককে হত্যার জন্য ইসরায়েলের সমালোচনা করেন জাতিসংঘ মহাসচিব। লেবানন ইসরায়েল সংঘর্ষ গোটা মধ্যপ্রাচ্যকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। এদিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো সাধারণ পরিষদে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইসরায়েল ও হামাসকে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান। লেবানন সংকট পুরো অঞ্চলকে বড় ধরনের যুদ্ধের দিকে নিয়ে যাবে বলেও সতর্ক করে দেন তিনি। আর জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি প্রতিনিধিদের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলি হামলার ফলে গাজা ভূখণ্ড নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে। আগামী 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যেসব কাজ করছে তাতে পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি যাই হোক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত, তবে ধৈর্য ধরার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলে মনে করেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। প্রেস ক্লাবে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই তৈরি হবে নির্বাচনী রোডম্যাপ। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থার সবগুলো দিক পর্যালোচনা করে সংস্কারের সুপারিশ করবে কমিশন। বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তবে 18 মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনা প্রধানের বক্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। জানান, 3 মাসের মধ্যেই সংস্কারের সুপারিশ তুলে ধরা হবে। অনুষ্ঠানে জানানো হয়, এবছরের প্রথম 8 মাসে 224 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে 28 জন, হত্যার শিকার হয়েছে 81 এবং অপহরণ ও পাচারের শিকার হয়েছে 19 জন। আত্মহত্যার পথ বেছে নিয়েছে 133 জন শিশুকন্যা। এমন বাস্তবতায় যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন নামে একটি আইন জরুরি ভিত্তিতে প্রণয়নের দাবি জানানো হয়। রাজনৈতিক দল এবং সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের সাথে সংলাপ হবে এবং একটা রোডম্যাপ তৈরি হবে। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়, তো আমরা সুপারিশ করার দায়িত্ব। 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হয়। ঘণ্টাব্যাপী এই সাক্ষাতের সময়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য তাজভিরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে আব্দুল মঈন খান সাংবাদিকদের জানান, কোরিয়ার সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা বিনিয়োগ রয়েছে সে বিষয়ে আলোচনায় গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে আলোচনা হচ্ছে। গত 17 বছরে দুর্নীতিতে বাংলাদেশ এগিয়ে থাকায় ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন ডক্টর মঈন খান। আগামী দিনে সব সংকট কাটিয়ে কোরিয়া বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা বিএনপি নেতাদের। তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। সেটাই হচ্ছে কোরিয়া বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের মূল নীতি। এবং আমরা সেই নীতি অনুসরণ করেই কিন্তু আমরা দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা কথা বলেছি যে ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ
বিএনপিকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের যে স্বার্থ, সেই স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে আমরা উভয়ের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের রোড ম্যাপ চায় বিএনপি। দুপুরে কক্সবাজারে পুড়িয়ে দেয়া জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরদের এবং দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে মামলা করার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়া মানে জাতি ব্যর্থ হওয়া, সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না আমরা। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এখনো অব্যাহত আছে। বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীরা এখনো প্রচেষ্টা চালাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। সুতরাং এই সমস্ত অস্থিরতা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে, সেজন্য আপনারা সবাই সজাগ থাকবেন এবং সবাই ভূমিকা রাখবেন। পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়ে মালিক শ্রমিক ও সরকারের মধ্যে সমঝোতার স্মারক সই হয়েছে। এর ফলে শ্রমিকদের হাজিরা, বোনাস ও টিফিন ভাতা বাড়ার পাশাপাশি কাজ চলবে ন্যূনতম মজুরি বাস্তবায়নও। সেই সাথে আগামী 10 অক্টোবরের মধ্যে মালিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। এরপরও বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য হলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শ্রমিক অসন্তোষের জের ধরে অশান্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরের কয়েকশো রপ্তানিমুখী পোশাক কারখানা। পরিস্থিতি উত্তরণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী মোতায়েনের পর কয়েক দফায় পোশাক শ্রমিক ও মালিকদের সাথে বৈঠকে বসে সরকার। মঙ্গলবার সচিবালয়ে শ্রম উপদেষ্টার নেতৃত্বে 4 জন উপদেষ্টা, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, পোশাক শিল্পের কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠকে 50টি দাবি পর্যালোচনা করা হয়। এর মধ্যে শ্রমিকদের হাজিরা বোনাস 225 টাকা, টিফিন ভাতা আরও 10 টাকা বাড়ানো সহ শ্রমিকদের টিসিবির মাধ্যমে কম মূল্যে পণ্য দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও ব্ল্যাকলিস্ট করে শ্রমিক হয়রানি বন্ধ, 10 অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ সহ মাতৃত্বকালীন ছুটি 3 মাসের বদলে 4 মাস করার সিদ্ধান্ত হয়। শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, জুলাই হতাহতদের প্রধান উপদেষ্টা তহবিল থেকে সহায়তা সহ 18টি দাবি বাস্তবায়নে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা সমঝোতা স্মারকে সই করেন। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে, যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এইটা আমার উদ্যত আহ্বান থাকবে। পোশাক শিল্পের বাজার যাতে হাতছাড়া না হয় সেজন্য শ্রমিকরা এখন কাজে ফিরবে বলে আশা শ্রম উপদেষ্টার। আর কোনো অজুহাতে চুক্তির বরখেলাপ না করতে মালিকদের সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না, কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাদের কারদের জন্যই কাম্য না। শিল্প কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও উপদেষ্টারা জানান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। $3 বিলিয়ন ঋণ সহায়তা পেতে আইএমএফ এর শর্ত পূরণে বাংলাদেশ সঠিক পথে থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় সংস্থাটি। ক্রলিং পদ্ধতিতে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ নিয়েও চরম আপত্তি ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দলের। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বৈঠক শেষে এসব জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বিদ্যমান ঋণ কর্মসূচির আওতায় এরই মধ্যে বাংলাদেশকে $2.31 বিলিয়ন সহায়তা ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এখন চলছে বাকি $3 বিলিয়ন ঋণ সহায়তার জন্য বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা।
এর অংশ হিসেবে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করতে প্রধান কার্যালয়ে যান সফররত 5 সদস্যের প্রতিনিধি দল। 3 ঘণ্টার দীর্ঘ বৈঠকে কি আলোচনা হয়েছে সে কথাই জানালেন কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র। সার্বিকভাবে মনিটারি পলিসি, ব্যালেন্স অফ পেমেন্ট, ইন্টারন্যাশনাল রিজার্ভ এগুলো সংক্রান্ত বিষয়ে এক কথায় যদি বলা যায় তাহলে ওনারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক ইজ ইন রাইট ট্র্যাক, বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে। শুধুমাত্র ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন, সেটা হলো $24 বিলিয়ন। এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে $19.47 বিলিয়ন। এই জায়গাটায় আমরা একটু ল্যাগিং বিহাইন্ডে আছি এবং গভর্নর মহোদয়ের কাছে ওনারা এ বিষয়ে কমেন্ট চেয়েছে। গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকব, অর্থাৎ আমরা গিভ আপ করব না। আমরা মনে করি যে 2026 সালে যখন এই প্রোগ্রাম শেষ হওয়ার কথা, ক্লোজিংয়ে যখন শেষ হবে তখন আমাদের যে টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ নামের বিশেষ পদ্ধতি চালু রাখা নিয়েও চরম আপত্তি IMF-এর। যেই অর্থ এখন মজুত রয়েছে তা দিয়ে 3 মাসের বেশি আমদানি খরচ মেটানো সম্ভব নয় জানিয়ে রিজার্ভ বাড়ানোর তাগিদও দেন তারা। এক্সচেঞ্জ রেট বিষয়ে আসলে IMF বারবারই ক্রলিং পেগের বিষয়ে তাদের একটা আপত্তির কথা বলেছে। তারা বলেছে ফরেন এক্সচেঞ্জ রেজিম অর্থাৎ ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের মতো একটা কিছু তারা বলার চেষ্টা করেছে। তো এখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদহার 0.50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9.5% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংকিং সেক্টর সহ বেশ কিছু সংস্কারের জন্য IMF কি ধরনের সহযোগিতা করবে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে অর্থ মন্ত্রণালয়ে IMF প্রতিনিধি দলের সাথে আলোচনা শেষে কথা জানান তিনি। সংস্কারের বিষয়ে NBR ও বাংলাদেশ ব্যাংকের সাথেও তাদের আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, শুধু IMF নয়, অন্যান্য দাতা সংস্থার সাথেও কথা হচ্ছে। আগামী অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বৈঠকে এই সংক্রান্ত বিষয়ে মূল আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। ডক্টর সালেউদ্দিন বলেন, দাতা সংস্থাগুলোর সাথে কথা বলে অর্থনৈতিক খাতাগুলোতে কারিগরি সহযোগিতা এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতার ব্যাপারে আলোচনা করা হবে। আমরা তো যতটুকু পারি দেশের সম্পদ আহরণ করে করবে, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস আছে সেটা বিদেশি সাহায্য, বিদেশি সে লাগবে। এর মধ্যে IMF একটা আমাদের অন্যতম বিষয়। IMF যারা সাধারণত ব্যালেন্স অফ সাপোর্ট দেয় এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পৃথিবীর সব দেশই। এদের সাথে আজকে আমাদের আলাপ হলো, একটা মিশন আসছে যে আমাদের সম্ভাব্য কি কি আমাদের দরকার, আরো যে প্রোগ্রাম যেটা আছে সেটা একটা রিভিউ। এটা কিন্তু এসে না টেকনিক্যাল টিম না, তারা আসছে যে আমরা কতদূর এগুলাম এবং আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টরে বলেন, NBR সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে, এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই নিয়ে আলাপ করছি। দূতাবাসে প্রবাসীদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম বা গাফিলতি হলে শ্রম কল্যাণ উইং এর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সম্পূর্ণ টাকা না দিয়ে অঙ্গীকারনামা নেওয়া হলে আবারও তদন্ত করা হবে। 1 মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপিদের মতো সুযোগ সুবিধা দেওয়ার কথাও জানান এই উপদেষ্টা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর ছুটির দিনেও মন্ত্রণালয়ে অফিস করতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। আর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক উপস্থিতির আগে কিছু ভালো খবর দেওয়ার প্রস্তুতি ছিল তার। এখানে যারা মিনিস্ট্রিতে আছেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করে কৃতজ্ঞ ওনাদের প্রতি। অনেক সময় আমরা শনিবার দিন অফিস করেছি। সংবাদ সম্মেলনের শুরুতে অধ্যাপক আসিফ নজরুল জানান, দায়িত্ব নেওয়ার পর প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনার ব্যবস্থা করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরাসরি উদ্যোগে আমিরাতে সাজা হওয়া প্রবাসীদের মুক্ত করার মতো বড় সফলতা আছে সরকারের। আর এই প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। দূতাবাস ও বিমানবন্দরে প্রবাসীদের সেবার মান বাড়ানোর বিষয়েও জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক, কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন। দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো, এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না।
প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর বিষয়ে প্রধান উপদেষ্টাকে দেশটির প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে এরই মধ্যে অনুরোধ করেছেন বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এ সময় প্রশ্ন ছিল, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সম্পূর্ণ টাকা না দিয়েই অনেক রিক্রুটিং এজেন্সি কাগজে সই নিচ্ছে, এমন অভিযোগে কি করবে মন্ত্রণালয়? সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার 5 লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা, সে 2 লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে, আজকে লিখে দিচ্ছে, 3 মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করব তখন তো তার দায় দায়িত্ব থাকবে না। আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব, আপনাকে কথা দিচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন। এটা একটা বড় চক্র, খুব জটিল একটা ব্যাপার। এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব, আপনারা সহযোগিতা করলে আরো অনেক বেশি কিছু করা সম্ভব। বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমাতে মাঠ পর্যায়ের সাব এজেন্টদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে এবং রিক্রুটিং এজেন্সির শ্রেণীবিন্যাস করার কথাও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের চকরিয়ার ডুলা হাজরায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন। সোমবার দিবাগত রাত 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলা হাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে অভিযানে যায় সেনাবাহিনী। এ সময় 7-8 জনের একটি ডাকাত দল তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় সিএমএইচে নেয়ার পথে এই সেনা কর্মকর্তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে 3 ডাকাতকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। এছাড়া ডাকাত সন্দেহে আটক করা হয় আরও 3 জনকে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রাত 9টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ কারাবাসে তার শারীরিক নানা জটিলতা দেখা দেয়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসও ছিল তার। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়। যার যার অবস্থান থেকে প্রত্যেককেই সচেতন হয়ে এডিস মশা নিধনে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে পুরান ঢাকার আরমানিটোলা সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নিধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি জানান, এই লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 12টি টিম কাজ করছে। যারা দায়িত্বে আছেন তাদের সচেতন হয়ে আরও কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া নিজ উদ্যোগে পাড়ায় পাড়ায় এবং মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরুর আহ্বানও জানান উপদেষ্টা। প্রতিবছর ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়লেও অতীতে সময় মতো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠন করেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা না হওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করেন তিনি। বলেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। নয়শো ক্রস করে গেছে, যেটা খুবই অ্যালার্মিং। এটা একেবারে নামিয়ে আনতে হবে যে অফিসারদের পক্ষে সম্ভব না যে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে করবেন। সেই জন্য আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছেন, কাউন্সিলর সাহেবরা আছেন, ওনাদেরকেও আমি আজকে বললাম মানুষের যে প্রয়োজনগুলো সেগুলো আপনারা দেখবেন, পরিষ্কার রাখা, পরিবেশ ভালো রাখা ইত্যাদি ইত্যাদি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, 1 অক্টোবর থেকে সব সুপারমার্কেট ও 1 নভেম্বর থেকে সব কাঁচা বাজার পলিথিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। সেই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
সকালে রাজধানীর মোহাম্মদপুরে এই সংক্রান্ত জনসচেতনতা তৈরি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে এসব তথ্য জানান উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ে এই উপদেষ্টা জানান, পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকলেও এর অতিমাত্রায় ব্যবহারের ফলে মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে। তা থেকে মুক্তি পেতেই আপাতত পলিথিন ব্যাগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত। 1 অক্টোবর থেকে হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি বলেছেন, জুলাই বিপ্লবের পর নানাভাবে খোলস পাল্টিয়েছে ছাত্রলীগ, যুবলীগ। শেখ হাসিনা পালিয়েছেন বলে সব আওয়ামী লীগার চলে গেছে এমনটি ভাবছেন না তিনি। মানবতা বিরোধী অপরাধে জড়িত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে দুদেশের সুসম্পর্ক রক্ষায় প্রতিবন্ধকতা তৈরি করেছে বলেও মনে করেন আনসারি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতালোভী নন, তিনি ক্ষমতাকে প্রলম্বিত করবেন না বলেও বিশ্বাস তার। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি কাজ করেছেন দেশের একাধিক গণমাধ্যমে। দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন তিনি। উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বার্তা সংস্থা ইউএনবি সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায়, ছিলেন বিশ্বব্যাংকের কনসালটেন্টও। সমালোচনামূলক সাংবাদিকতার কারণে 2015 সালের জানুয়ারিতে দেশ থেকে নির্বাসিত করা হয় আনসারিকে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দেশ ছেড়ে যাওয়ার 9 বছর পর 12 সেপ্টেম্বর দেশে ফেরেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, নির্বাচন জালিয়াতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন সোচ্চার কণ্ঠস্বর। বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জুলাই বিপ্লবের নানা প্রসঙ্গের কথা জানান এই সাংবাদিক। দীর্ঘ 15 বছরের যে দুঃশাসন, অপশাসন, মানুষের উপর নির্যাতন, অধিকার বঞ্চিত মানুষের যে হাহাকার, আহাজারি এবং যারা প্রাণ হারিয়েছে, যাদেরকে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, এই সমস্ত অসংখ্য মানুষের স্যাক্রিফাইসের শেষ জবনিকা হচ্ছে 5ই আগস্ট, এবং যেটি ঘটিয়েছে ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে, জনতা সেখানে একীভূত হয়েছে। আস্থা রাখতে চান বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের ওপর। আমি যতটুকু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানি, উনি ব্যক্তিগতভাবে খুব ক্ষমতা লোভী মানুষ নন। তিনি পৃথিবীর বহু সম্মান, খ্যাতি ওনার আছে। উনি চাইলে আরও বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে নানাভাবে থাকতে পারতেন। তো আমার মনে হয় না তিনি ক্ষমতাকে প্রলম্বিত করতে চাইবেন। তবে তিনি চাইবেন যে আমানতদারি তিনি পেয়েছেন, সেই আমানতদারির যাতে সঠিক ব্যবহার হয়। জনগণও চাইবে যাতে এই আমানতের খেয়ানত যাতে না হয়। আপনি তো বাংলাদেশ তো এক রাতের মধ্যে তো সব আওয়ামী লীগ চলে গিয়েছে, এটা ভাববার তো কোনো কারণ নাই। কারণ তাদের দোসররা, তাদের ছাত্রলীগ, যুবলীগ, এরাই তো তারা নানা ধরনের খোলস পরিবর্তন করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দেশে বিদেশে। কথা বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন প্রসঙ্গেও। ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছে, আমি সেটা জানি। এবং প্রফেসর ইউনূসও সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চান, সেটিও একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আপনি একটা ক্রিমিনালকে আশ্রয় দিয়েছেন যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, তারপরে আপনি ভালো সম্পর্ক চাইছেন। আমরাও চাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হোক, আমাদের দীর্ঘ প্রতিবেশী। কিন্তু আপনি ক্রিমিনালকে আশ্রয় দিলে তো এটা হতে পারে না, সেটাকে সোপর্দ করতে হবে, ওই ক্রিমিনালকে আইনের আওতায় এনে তার জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। এই ক্ষেত্রে ভারতকেই সহযোগীর ভূমিকা পালন করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে অভিমত মুশফিকুল ফজল আনসারির। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এবারে আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই আজম। সন্ধ্যায় কক্সবাজার RRC অফিসে এক মত বিনিময় সভায় এই আশ্বাস দেন তিনি। এ সময় রোহিঙ্গারা প্রত্যাবাসনের বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন। এর আগে ত্রাণ উপদেষ্টা উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের WFP পরিচালিত ভাউচার আউটলেট ও রেশন উত্তোলন কার্যক্রম সহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূলে প্রশাসনে আওয়ামী লীগের প্রেতাত্মারা পতিত স্বৈরাচার পুনর্বাসনে ষড়যন্ত্র করছে। সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বৈরশাসকের অবসান ঘটলেও দেশ এখনও চক্রান্তর মধ্যে রয়েছে। বিকেলে নাটোরের তেবাড়িয়ায় এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী প্রজন্মকে তামাকের করাল গ্রাস থেকে রক্ষা করে স্বাস্থ্যকর ও তামাকমুক্ত জাতি গঠনের লক্ষ্যে তরুণদের কণ্ঠস্বরকে জোরালো করার দাবি জানিয়েছে ঢাকা আসানিয়া মিশন। রাজধানী ধানমন্ডিতে ঢাকা আসানিয়া মিশনের কার্যালয়ে তরুণদের নিয়ে এক কর্মশালায় এমন দাবি জানান বক্তারা। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কাইসার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, ঢাকা আসানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ সহ অন্যরা। আর্থিক অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। গতকাল রাজধানীর বনানীতে ক্লাবের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ক্রেডিট কার্ডের যাবতীয় আর্থিক ও অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন সদস্যরা। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম এবং বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহির। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নিউ ইয়র্কে ডক্টর ইউনুস জো বাইডেন বৈঠক, বিভিন্ন বিষয়ে আলোচনা, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। 1.5 বছরের মধ্যে নির্বাচন, আশা সেনাপ্রধানের, সংস্কার কাজে দরকার আরো সময়, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই রোডম্যাপ বললেন ডক্টর বদিউল আলম। পোশাক শ্রমিকদের 18 দফা মেনে সমঝোতা স্মারক সই, হাজিরা বোনাস ও টিফিনের টাকা বাড়ছে, ন্যূনতম মজুরি নিয়ে কাজ শুরু অক্টোবরেই। ঋণ সহায়তা পেতে সঠিক পথে বাংলাদেশ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় আইএমএফ, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আর্থিক খাত সংস্কারের সহযোগিতায় জোর। দূতাবাসে প্রবাসীদের সেবায় গাফিলতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি আসিফ নজরুলের, মালয়েশিয়ায় যেতে না পারাদের টাকা না দেওয়ার বিষয়ে তদন্তের আশ্বাস। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।